আজকে অনেক কিছু জানবো, অনেক কিছু রিভিশন করবো আজকে আমরা এই চ্যাপ্টারের মধ্যে। আর প্রিভিয়াস এর আগের দিনে যে আমি যা যা পড়িয়েছিলাম তার মধ্যে সবকিছু ট্রাই করেছো? সবগুলো কি রিভিশন করেছিল বাসায়? কোনো সমস্যা থাকলে জানাতে পারো। স্যার আপনি বাড়ির কাজ দিয়েছিলেন? হ্যাঁ, তুমি কি বাড়ির কাজ করেছো সবাই? জি স্যার। বাড়ির কাজ করার সময় কোনো প্রবলেম ফেস করেছো? নো না স্যার। স্যার। যদি প্রবলেম ফেস না করে থাকো তাহলে তো সমস্যা নেই। আর বাড়ির কাজগুলো সাবমিট করতে হবে না, সমস্যা নেই, নেক্সট টাইম। আর বাড়ির কাজ অ্যাকচুয়ালি আর দিব না, তোমাদের নেক্সট একটা পরীক্ষা হবে, ঠিক আছে? পরীক্ষা জি হবে তো। স্যার। স্যার পরীক্ষাটা আমরা চেষ্টা করবো এমসিকিউ এ নেয়ার, বাট বড় বড় ধরনের ম্যাথ গুলোও থাকবে। এমনও হতে পারে এমসিকিউ এ যে এমসিকিউ দিয়েছি বাট তোমাকে ম্যাথ, পুরো একটা ম্যাথ সলভ করে তোমাকে এমসিকিউ এর অ্যান্সার বের করা লাগছে, এরকমও হতে পারে, ঠিক আছে? তো যা 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 পড়িয়েছি চ্যাপ্টারের সবকিছু ভালোভাবে পড়তে হবে। এই যে বিভিন্ন ধরনের যে লেখা দেখতেছো না, এরকম তোমাদের বইয়ের মধ্যে এরকম লেখা আছে, লেখাগুলোর ভিতরে কিন্তু এমসিকিউ আছে, সেগুলো থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? যেমন এই যে তথ্য বলা হতে পারে, নিচের তো কোনটি তথ্য, নিচের কোনটি উপাত্ত, এই ধরনের। তারপরে তথ্য কত ধরনের, সবচেয়ে ম্যাথ আসবে এমনটা না, এই ধরনের এমসিকিউ আসবে, ঠিক আছে? তো আমরা শুরু করি আজকের চ্যাপ্টারটা, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। তো তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দুটো জিনিস আমরা শুনে থাকবো, তথ্য এবং উপাত্ত। হুম, একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে আমাদের উপাত্ত। কেউ কি আমাকে বলতে পারবে তথ্য এবং উপাত্ত এর মধ্যে পার্থক্য কি, নাকি দুটোই একই জিনিস? আসলে তথ্য এবং উপাত্তের মধ্যে স্যার একই পার্থক্য জিনিস নয়। একই জিনিস নয়। তাহলে পার্থক্যটা কোথায় বলতে পারবে কি রামিসা? স্যার বলে দিলে ভালো হবে। আচ্ছা, পার্থক্যটা হচ্ছে, দেখো দেখিয়ে দিচ্ছি। ধরো তোমাকে বিভিন্ন ইনফরমেশন দেয়া আছে, বিভিন্ন ধরনের উপাত্ত দেয়া আছে। ধরো যে 40 একটা সংখ্যা, 50 একটা সংখ্যা, হচ্ছে 49, এরকম করে বিভিন্ন সংখ্যা তোমাকে দেওয়া আছে। হ্যাঁ, বেশ কিছু এগুলোকে আমরা বলতেছি উপাত্ত। উপাত্ত কেন বলতেছি? কারণ হচ্ছে এই যে যে জিনিসগুলো দেয়া আছে এগুলো কি আমার সাজানো গোছানো না, এগুলো মানের ঊর্ধ্বক্রমেও সাজানো না, মানের অধক্রমেও সাজানো না, এই জন্য আমরা এটাকে বলছি উপাত্ত। এটাকে উপাত্ত বলার আরো কারণ আছে। কি কারণ? যে এই যে ইনফরমেশন গুলো, এই যে তথ্যগুলো, বিভিন্ন সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাগুলো কি ইন্ডিকেট করতেছে? এই সংখ্যাগুলো দিয়ে কোনো, আমি কি কিছু বুঝতে পারতেছি যে এই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি, এই সংখ্যাগুলো কি, এই সংখ্যাগুলো কেন দেয়া হয়েছে? আমি কি নো কিছু স্যার। জানতে পারতেছি? নো স্যার। কোনো কিছু নো জানতে স্যার। পারতেছি না। স্যার এই জন্য আমরা এটাকে বলতেছি উপাত্ত। কিন্তু যখন এই উপাত্ত গুলোকেই আমরা একটা ছকের মধ্যে সুন্দরভাবে সাজাবো, তারপরে বলে দিব যে, ধরো যে বলে দিলাম যে এখানে হচ্ছে স্টুডেন্টের নেম, এগুলো হচ্ছে গিয়ে স্টুডেন্টের বয়স, ঠিক আছে? ঠিক আছে, ধরো যে এক একজন স্টুডেন্টের বয়স, এই এই ইনফরমেশন গুলো যদি এভাবে ছকের মধ্যে সুন্দর করে সাজাই, তখনই সেটাকে আমি কি বলবো? তথ্য বা ইনফরমেশন। বুঝতে পেরেছো তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য? উপাত্ত হচ্ছে জি তোমার স্যার। সাজানো থাকবে না, এবং সেগুলো তোমাকে, তুমি সেগুলো দেখে কোনো কিছু বুঝতে পারবে না। কিন্তু তথ্য হচ্ছে এমন একটা জিনিস যেটা সাজানো গোছানো হবে, যেটার একটা মিনিং আছে। তথ্য তোমাকে বুঝতে সাহায্য করবে, তোমাকে একটা জিনিস দেখাবে যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি নাম, স্টুডেন্টদের নামের এগেইনস্টে তাদের বয়স দেওয়া হয়েছে, অর্থাৎ কোন স্টুডেন্টের বয়স কত, ঠিক আছে? এরকম তথ্য তোমাকে, তথ্য দেখে তুমি বুঝতে পারবে, কিন্তু উপাত্ত দেখে তুমি অনেক কিছুই বুঝতে পারবে না। উপাত্ত দেখে তুমি সাজানো গোছানো কোনো তথ্য পাবে না আর কি।
একটা দেখো যেমন অগোছালো ভাবে আছে, বা এটাকে যদি আমি মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমেও সাজাই, তারপরেও কিন্তু এটা কোনো কিছু মিন করে না। ঠিক আছে, যার কারণে এগুলোকে আমরা বলতেছি উপাত্ত। আর তথ্য হচ্ছে কি, সাজানো গোছানো উপাত্তই হচ্ছে আমাদের তথ্য। সাজানো গোছানো উপাত্ত বা উপাত্তগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি, ঠিক আছে, বা প্রক্রিয়াকরণ করি, সেটাই হচ্ছে আমাদের তথ্য। উপাত্তকে যদি আমরা প্রক্রিয়াকরণ করি, সাজাই বা বিশ্লেষণ করি বা অনুসন্ধান করি, সেই তখন সেই উপাত্তটা কি হয়ে যায়, তথ্যে পরিণত হয়ে যায়। বুঝতে পেরেছো সবাই তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এই যে এই জিনিসগুলো, এই যে এখানে একটা ইম্পর্টেন্ট একটা তোমাদের, এই যে এই ডায়াগ্রামটাকে বলা হয় ট্রি ডায়াগ্রাম। ঠিক আছে, ট্রি ডায়াগ্রাম। ঠিক আছে, ট্রি ডায়াগ্রাম কেন বলা হচ্ছে? দেখো এটা কিন্তু গাছের মতো। গাছ যেমন মনে করো যে একটা গাছ, এই গাছের বিভিন্ন শাখা প্রশাখা থাকে, এরকম করে বিভিন্ন ডাল ছড়িয়ে ছিটে থাকে না? তেমনি দেখো এখানেও কিন্তু বিভিন্ন ডাল হচ্ছে এরকম করে ডালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম করে একটা গাছ আছে, তাই না? ট্রি এর মতো, যেমন গাছের ডালগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, তেমনি এখানে এটা দেখতে অনেকটা ট্রি এর মতো, যার কারণে এই ডায়াগ্রাম গুলোকে ট্রি ডায়াগ্রাম বলে। যেমন তথ্য থেকে আবার দুটো ভাগ আছে, আবার পরিমাণগত তথ্য থেকে আবার আবার দুটো এরকম ভাগ আছে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে ট্রি ডায়াগ্রাম। দেখো এই ট্রি ডায়াগ্রামটাতে আমাকে কি দেখাচ্ছে? এই ডায়াগ্রামটা আমাকে দেখাচ্ছে যে তথ্য হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গুণগত তথ্য আর একটা হচ্ছে পরিমাণগত তথ্য। এগুলো থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ আসবে। ঠিক আছে, তো একটা হচ্ছে গুণগত তথ্য, একটা হচ্ছে পরিমাণগত তথ্য। তাহলে এখন কথা হচ্ছে গুণগত তথ্য জিনিসটা কি আর পরিমাণগত তথ্য জিনিসটা কি? গুণগত তথ্য হচ্ছে, যদি তোমাকে কেউ প্রশ্ন করে তোমার নাম কি, তুমি তোমার নাম বলবে। যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কোন ক্লাসে পড়ো, তুমি তোমার ক্লাসের নাম বলবে যে আমি সপ্তম শ্রেণীতে পড়ি। যদি তোমাকে কেউ বলে যে তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তো তখন তুমি নামগুলো বলবে, তাই না? এই তথ্যগুলোই হচ্ছে গুণগত তথ্য। ঠিক আছে, আবার যখন পরিমাণগত বা সংখ্যাসূচক তথ্য, এগুলো হচ্ছে বর্ণনামূলক। বুঝতে পেরেছো? গুণগত তথ্যগুলো হচ্ছে বর্ণনামূলক। যেমন তোমাকে নাম জিজ্ঞাসা করছে, তুমি নাম বলতেছো। তোমার বাবার নাম জিজ্ঞাসা করতেছে, তুমি বাবার নাম বলতেছো। বা তোমাকে বললো তো তুমি কি খেতে পছন্দ করো, তুমি কি কি যে যে জিনিসগুলো খেতে পছন্দ করো সেগুলো বলছো। ঠিক আছে, বা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার হবি কি, তুমি তোমার হবির নাম বলতেছো। এগুলো হচ্ছে বর্ণনামূলক তথ্য বা গুণগত তথ্য, বা ইংলিশে যেটাকে বলা হয় কোয়ালিটেটিভ ইনফরমেশন। ঠিক আছে, কোয়ালিটেটিভ ইনফরমেশন। এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে যে গুণগত তথ্যের ইংরেজি কোয়ালিটেটিভ ইনফরমেশন, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন। কোয়ান্টিটেটিভ, ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যাসূচক তথ্য বা পরিমাণগত তথ্য। পরিমাণগত তথ্যের কিছু উদাহরণ দেই তোমাদেরকে। যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে তোমার বয়স কত, তখন তুমি একটা সংখ্যা বলবে। দেখো এটা কিন্তু একটা সংখ্যাসূচক তথ্য। যদি তোমাকে কেউ বলে যে ধরো তুমি সকালে মিষ্টি খেয়েছো, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কয়টি মিষ্টি খেয়েছো, তুমি একটা সংখ্যা বলবে। যদি তোমাকে বলে তোমার কয়টি কলম আছে, তুমি একটা সংখ্যা বলবে। তো এই ইনফরমেশন গুলো হচ্ছে পরিমাণগত তথ্য বা সংখ্যাসূচক তথ্য। বা তুমি যদি বাজারে যাও কোনো কিছু কিনতে চাও, দোকানদারকে নিশ্চয়ই একটা সংখ্যা বলবে যে হ্যাঁ, আমাকে ধরেন 1 কেজি চিনি দেন, এভাবে বলতে পারো। বা বলতে পারো আমাকে 2 কেজি আটা দেন, এরকম ভাবে বলতে পারো। তো এগুলো হচ্ছে এক একটা সংখ্যাসূচক তথ্য। বুঝতে পেরেছো গুণগত তথ্য এবং সংখ্যাসূচক তথ্যের মধ্যে পার্থক্যটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন তথ্য। তো বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন তথ্যগুলো আমরা পরে জানবো একটু। নিচে যখন আমরা গণসংখ্যা নিবেশন সারণী বা গণসংখ্যার সারণী ব্যাপারটা পড়বো, তখন এই বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন এই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে, এখন যদি বলি, হয়তো বুঝতে নাও পারো, কিন্তু যখন আমি ছকটা বোঝানোর মাধ্যমে তোমাদেরকে এই জিনিসগুলো বুঝিয়ে দিব, তখন তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। সেই জন্য এটা এখন আপাতত স্কিপ করছি। ওকে, তো এখান পর্যন্ত আর বোঝার কি কি আছে?
এগুলোতে বোঝার মতো আর তেমন কোনো কিছু নেই। তো আজকে আমরা কোন জিনিস তিনটি মূলত শিখতে যাচ্ছি? আমরা রেখাচিত্র শিখতে যাচ্ছি, আয়তলেখ শিখতে যাচ্ছি এবং পাই চিত্র শিখতে যাচ্ছি। এই তিনটা জিনিস শিখবো এবং এই তিনটা শিখতে যে আনুষঙ্গিক আরো অনেক কিছু আমাদের জানতে হবে, যেমন পরিসর, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী সংখ্যা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা শিখবো, আরো অনেক কিছু আছে, এই জিনিসগুলো আমরা শিখবো। কিন্তু মূলত আমরা এই যে রেখাচিত্র, আয়তলেখ এবং পাইচিত্র কিভাবে তৈরি করতে পারি এই জিনিসগুলো জানবো। এগুলোর জন্য এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। ঠিক আছে, গণসংখ্যা নির্বাচন সারণী বা গণসংখ্যা সারণী যে যাই বলো, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই বিশেষ করে তোমার রেখাচিত্র এবং আয়তলেখ তৈরি করার জন্য এই গণসংখ্যা সারণী অবশ্যই তোমাকে তৈরি করে নিতে হবে বিভিন্ন তথ্যের আলোকে। আর গণসংখ্যা সারণ নিবেশন সারণীর ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল। ঠিক আছে, ওকে। তো এখানে খুবই সিম্পল একটা গণসংখ্যা নিবেশন সারণী দিয়েছে যে পছন্দের খাবার। ঠিক আছে, যদিও এখানে টালি চিহ্নটা এভাবে দিয়েছে, টালি চিহ্ন অ্যাকচুয়ালি এভাবে হয় না। টালি চিহ্ন কিভাবে হয় তোমরা কি জানো? জি স্যার। ধরো যে ভাত পছন্দ করে 10 জন, সেটাকে টালির মাধ্যমে প্রকাশ করবো এভাবে, 4টা দাগ দিয়ে একটা দাগ দিয়ে কেটে দিব, এটা ইন্ডিকেট করছে 5। আবার 4টা দাগ দিয়ে আরেকটা দাগ দিয়ে কেটে দিব, এটা 5। তার মানে এই টোটাল দুটো যদি থাকে এরকম, তাহলে আমি এটাকে বলছি 10। যদি একটি থাকে তাহলে বলবো 5। এই শুধু একটা যদি থাকে তাহলে এটাকে শুধু আমরা বলবো 5। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে 1, তারপরে এটা হচ্ছে 2, 2 ইন্ডিকেট করে, 3 ইন্ডিকেট করে, 3টা দাগ, 4টা দাগ 4 ইন্ডিকেট করে। যদি এই 4টা দাগ দিয়ে কেটে দেয় এটাকে, এটা 5 বোঝায়। যদি আমি 7 লিখতে চাই, 5-এর পর দুটো দাগ দিয়ে, এটা হয়ে গেল আমার 7। ঠিক আছে, এই হচ্ছে টালি। বাট আমি জানি না তোমাদের এখানে এভাবে কেন দিয়েছে, এভাবে অ্যাকচুয়ালি টালিকে প্রকাশ করে না। তো গণসংখ্যা নিবেশন সারণী এরকম করতে পারো যে একটা হচ্ছে তোমার পছন্দের খাবার, একটা কলাম, এগুলো এক একটাকে কলাম বলে। তো টালি চিহ্নের জন্য একটা কলাম রাখলে, আরেকটা লিখলে যে গণসংখ্যা, গণসংখ্যা নামে একটা ধরো যে কলাম রাখে। দেখো এখানে কয়টা টার্ন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা দাগ আছে, তো আমি ধরে নিচ্ছি 16। গণসংখ্যা হচ্ছে আমার 16। তবে এভাবে ধরো যে এখানে ধরলাম যে 18, ধরো এখানে আবার কয়টা আছে, 3, 3, 4, 7টা, এখানে 7। তো এরকম ভাবে একটা গণসংখ্যা সারণী আমরা তৈরি করতে পারি। এটা খুবই সিম্পল একটা গণসংখ্যা সারণী। আমরা আরো জটিল জটিল গণসংখ্যা সারণী শিখবো। ঠিক আছে, তো আমি একটু সামনে যাচ্ছি, এই যে টালি চিহ্ন এভাবেও দেয়া যায়, বাট টালি চিহ্নের মেইন পদ্ধতি হচ্ছে 4টা দিয়ে একটা কেটে দেওয়া। এখানে কিন্তু 5টা 5টা করে দিয়েছে, 5টা করে দাগ দিয়ে গোল একটা সার্কেল, একটা ওভাল শেপের একটা সার্কেল দিয়ে বুঝিয়েছে যে এটা হচ্ছে 5। যেমন এটা হচ্ছে 5, এটা 5, এটা 5, যেমন 16। তারপরে হচ্ছে গিয়ে 17, এরকম বোঝাচ্ছে। এই যে এখানে যেটা বললাম যে টালি চিহ্ন এক জায়গায় থাকবে একটা কলমে, একটা কলামে থাকবে গণসংখ্যা, আর একটা কলামে থাকবে পছন্দের খাবার। এরকম এই যে যদি বলে তোমাদেরকে টালি সংখ্যার মাধ্যমে গণসংখ্যা তৈরি করতে, তাহলে তোমাদেরকে এভাবে তৈরি করতে হবে। বুঝতে পেরেছি কিভাবে? যে প্রথমে এরকম একটা পছন্দের খাবার বা জি অন্য স্যার। কোনো কিছু যদি থাকে সেটা, তারপরে টালি সংখ্যা, টালি চিহ্ন, আরেকটা হচ্ছে গণসংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা। এভাবে টালি চিহ্নের মাধ্যমে যদি কোনো গণসংখ্যা সারণী তৈরি করতে বলে, তাহলে তোমরা কোনো টেবিল তৈরি করতে বলে, তাহলে এভাবে তৈরি করবে। আর নিচে অবশ্যই এই যে মোট, এই জিনিসটা লিখতে ভুলবে না, মোট কত এটাও লিখে দিতে হবে। এই তিনটা যোগফল হচ্ছে আমাদের 40, এটা লিখে দিতে হবে এখানে। ঠিক আছে, এই যে এখানে আবার সঠিক পদ্ধতিটা দেখিয়ে দিয়েছে তোমাদের, যে টালি চিহ্ন কিভাবে করতে হয় যেটা। তো টালি চিহ্ন তোমরা আগেই পড়ে এসেছো, এই যে এখন আবার ঠিকঠাক ভাবে দিয়েছে। তো এটা নিয়ে আর ডিসকাস করার তেমন কিছু নেই। তো এই যে এই জিনিসটা একক কাজটা কি বলছো, তোমাদের ক্লাসে সকল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সংগ্রহ করো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটার জন্য কি করবে তোমরা, ছকটা কিভাবে তৈরি করবে?
এটার জন্য ছকটা আমরা এভাবে তৈরি করতে পারি যে ধরো আমরা একটা ছক এঁকে নেই। একটা এরকম করে ছক এঁকে নিলাম। এখানে রাখলাম হচ্ছে গিয়ে আমরা একটা কলাম, রাখলাম এটা রাখলাম তালি চিহ্নের জন্য, আর এটা রাখলাম হচ্ছে আমাদের গণসংখ্যার জন্য। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিই যে রক্তের গ্রুপ। হ্যাঁ, ব্লাড গ্রুপ। আর এখানে হচ্ছে আমাদের তালি চিহ্ন অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে আমাদের গণসংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা যাই লিখতে পারো, গণসংখ্যা লেখাই বেটার। তো প্রথমে আমরা ধরো যে নেই হচ্ছে এ পজিটিভ। রক্তের গ্রুপ কয়টা জানো? স্যার 8টা। জি স্যার। আমরা সবগুলো ঠিকই, যে কয়টা রক্তের গ্রুপ এভাবে সারণী তৈরি করে নিচ্ছে একটা। ঠিক আছে, তো আমরা সারণী তৈরি করে নিব। সারণী তৈরি করে লিখে দেখো, ধরো যে এ পজিটিভ, তারপরে এ নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, তারপরে এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, তারপর আর কি আছে বলো তো? বি পজিটিভ, বি নেগেটিভ, তাই না? তো এরকম হচ্ছে, মনে করো জি যে স্যার। এ পজিটিভ আছে আমাদের হচ্ছে 6 জন, তাহলে আমরা কি করব, এভাবে 6টা 5 6, তারপরে হচ্ছে গিয়ে সরি আরেকটা হবে, এটা দিতে ভুলে যাওয়া যাবে না। এই মোটের জন্য আমরা আরেকটা রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে গণসংখ্যা লিখে দিব 6। তো একটা দেখলাম যে এ নেগেটিভের জন্য, এ নেগেটিভ ব্লাড গ্রুপের জন্য দেখলাম যে 3 জন আছে। তারপরে ধরো যে এখানে 4 জন আছে। তারপরে ধরো যে এখানে 5 জন আছে। ধরো এই গ্রুপে এবি পজিটিভের জন্য 10 জন আছে, এবি নেগেটিভ 3 জন আছে। এরকম করে এগুলো আমি র্যান্ডমলি ধরে নিলাম। ঠিক আছে, র্যান্ডমলি ধরে নিলাম তোমাদের একটু বোঝানোর জন্য। তাহলে এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো মোট। তাহলে প্রত্যেকটার জন্য এখানে আমি গণসংখ্যাগুলো লিখে দিব। গণসংখ্যা এভাবে লিখে দিচ্ছি। এভাবে অ্যাকচুয়ালি আমরা এই যে তোমাদের যেটা বলেছে একক কাজে, সেটা আমরা করতে পারি। এখন সবগুলোর যোগফল করে যোগফলটা এই জায়গায় লিখে দিই। এই তো হয়ে গেল আমাদের সারণী তৈরি। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, কি বলছে, একটা গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করে তথ্য উপস্থাপন করো। কোন গ্রুপের রক্ত সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী রয়েছে, কোন গ্রুপের রক্ত সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী রয়েছে। তো আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পারি এবি পজিটিভ গ্রুপের রক্ত সবচেয়ে বেশি শিক্ষার্থী এবং সবচেয়ে কম আছে হচ্ছে কি 3। তাহলে 3 যেহেতু দুই জায়গায় আছে, তাহলে এ নেগেটিভ এবং হচ্ছে এবি নেগেটিভ এই দুই গ্রুপের ব্লাড সবচেয়ে কম শিক্ষার্থী রয়েছে। ঠিক আছে, আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি। এভাবে আমরা এই সারণীগুলো তৈরি করব। ঠিক আছে, তো এই যে এখন আসে হচ্ছে পরিসর। পরিসর জিনিসটা কি, শ্রেণী ব্যক্তি জিনিসটা কি, শ্রেণী সংখ্যা জিনিসটা কি, এই জিনিসটা যে আমরা করলাম না, এই জিনিসটাকে কি বলে, গণসংখ্যা সারণী। তো গণসংখ্যা সারণী কিন্তু বিভিন্ন ধরনের আছে। তুমি যখন গড় নির্ণয় করবা বিভিন্ন, এই এই ক্লাসে অবশ্য তোমাদের অত অ্যাডভান্স নেই। তো অন্যান্য ক্লাসগুলোতে বিভিন্ন টাইপের মানে গণসংখ্যা সারণী আছে। তো দেখবে যে তুমি টালি চিহ্নের মাধ্যমে করতে যাচ্ছ, তখন একভাবে করা লাগতেছে গণসংখ্যা সারণীটা। যখন তুমি গড় নির্ণয় করতে চাচ্ছ, তখন আরেকভাবে তৈরি করা লাগতেছে গণসংখ্যা সারণীটা।
যখন দেখবা তুমি প্রচুরক বা আয়তলেখ অঙ্কন করবে বা তোমার রেখাচিত্র অঙ্কন করবে, তখন হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন ধরনের গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। তো তোমাদের এখানে যেটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি দরকার প্রয়োজনীয় সেটাই দেখাবো, এক্সট্রা কোনো কিছু দেখাবো না। তোমাদের যেগুলো লাগবে পরীক্ষাতে সেগুলো। তো আমরা যখন সারণী তৈরি করব তখন এই ব্যাপারগুলো আমরা শিখবো, যে পরিসর কি জিনিস, শ্রেণীব্যক্তি কি জিনিস, শ্রেণী সংখ্যা কি জিনিস। আমি তাহলে এই যে এই তিনটা জিনিস স্কিপ করেছি, আর ওই যে কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট, অর্থাৎ এই যে উপরে দুটো জিনিস আমি ছেড়ে এসেছি, কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট ইনফরমেশন। কোথায় গেল? এই যে বিচ্ছিন্ন অর্থাৎ ডিসক্রিট, আর অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস, বিচ্ছিন্ন তথ্য এবং অবিচ্ছিন্ন তথ্য, এই দুটো জিনিস। তো আমরা এই দুটো জিনিস গণসংখ্যা সারণী যখন তৈরি করব তখন দেখবো, ঠিক আছে? এটা এখনই দেখিয়ে দেবো। পরিসর, ধরো তোমার একটা কোনো একটা প্রবলেম দেয়া আছে, তো সেই প্রবলেমটা সলভ করার জন্য তোমাকে একটা গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। এখন গণসংখ্যা সারণী তৈরি করার জন্য তোমার এই যে এই ইনফরমেশন গুলো দেয়া আছে, যে বিভিন্ন সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো তোমার জি স্যার। দেয়া আছে। এখন ধরো যে এগুলো হচ্ছে কি 60 জন শ্রমিকের ঘন্টা প্রতি হচ্ছে তোমার মজুরি টাকায় দেয়া আছে। পরিসর কিভাবে নির্ণয় করব? পরিসর নির্ণয় করব হচ্ছে সর্বোচ্চ মান, অর্থাৎ এই ইনফরমেশন গুলো যে দেওয়া আছে, এতগুলো 60 জন শ্রমিকের মজুরি, এই 60 জন শ্রমিকের মজুরির যে হচ্ছে সর্বোচ্চ মান, হ্যাঁ, ঘন্টা প্রতি সর্বোচ্চ কত কত দেওয়া আছে এখানে? এখানে 65 আছে, তাই না? এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে ওরা সর্বোচ্চ মান হচ্ছে 65 আর সর্বনিম্ন মান হচ্ছে 33। মানে এই যে 60টা ইনফরমেশন মধ্যে এই 60টা যে ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু গুলো থেকে আমাকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর কি করতে হবে? সর্বোচ্চ মানটা থেকে সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে, দেন বিয়োগফলের সাথে 1 যোগ করতে হবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে পরিসর নির্ণয়। কথা হচ্ছে আমরা কেন পরিসর নির্ণয় করব? পরিসর কেন নির্ণয় করব? যখন আমরা গণসংখ্যার সারণী তৈরি করব তখন আমরা বুঝতে পারবো। ঠিক একইভাবে শ্রেণীব্যক্তি, শ্রেণী সংখ্যা, এই জিনিসগুলো কি আমরা ওই গণসংখ্যা নিবেশন সারণী তৈরির সময় দেখব। তো এখানে গণসংখ্যা নিবেশন সারণী যেহেতু কথা বলছে, তো আমরা একটা কাজ করি, গণসংখ্যা সারণী নিবেশন সারণী তৈরি করি। দেখো এখানে প্রথমে কি করছে? শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি শ্রেণীব্যক্তি কি বলছে? 30 থেকে 35, তার মানে ঘন্টা প্রতি 30 থেকে 35 টাকা যাদের মজুরি আছে। এই যে এখানে কি দেওয়া আছে দেখো, 60 জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকায় দেওয়া আছে। তো আমরা এখানে কি নিচ্ছি? ঘন্টা প্রতি ঘন্টা প্রতি 30 থেকে 35 টাকা কতজন ব্যক্তি পায়, হ্যাঁ, তাদের সংখ্যাটা আমরা এখানে দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে শ্রেণীব্যক্তি। আচ্ছা তোমরা সবাই বলো তো এখানে শ্রেণীব্যক্তি কত? এখানে শ্রেণীব্যক্তি 5 নাকি 6? 6 স্যার। এখানে কিন্তু শ্রেণীব্যক্তি হবে 6। এই দেখো, শ্রেণীব্যক্তি এভাবে নির্ণয় করবে না যে হ্যাঁ 35 থেকে 30 মাইনাস করে দিলাম 5 হলো, তার মানে শ্রেণীব্যক্তি 5, এটা না। শ্রেণীব্যক্তি হচ্ছে 6 হবে। কিভাবে? আমাকে শুরু করতে হবে কাউন্টিং 30 থেকে। তাহলে 30 30 একটা 30 থেকে শুরু করলে 30কে ধরতে হবে। 30 থেকে 35 মানে 31 32 এভাবে ধরবো না। 30 থেকে 35 যেহেতু, তো 30কে সহ নিতে হবে। 30, 31, 32, 33, 34, 35, তোমরা হাতে গোনো, দেখবে যে টোটাল 6 পর্যন্ত কয়টা স্যার? আসবে। শ্রেণী ব্যক্তি হচ্ছে এখানে 6। বুঝতে পেরেছো? জি মেইনলি এখানে 6 হবে। তোমাদের এখানে একটা ভুল করছে, দেখো শ্রেণী ব্যক্তি কিন্তু এখানে 5 দিয়েছে তোমাদের বইয়ে, ঠিক আছে? কিন্তু যখন তোমরা বড় ক্লাসে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে এই শ্রেণী ব্যক্তি কিন্তু 6 অ্যাকচুয়ালি, ঠিক আছে? শ্রেণী ব্যক্তি এখানে কিন্তু এটা হবে 6, শ্রেণী ব্যক্তি 5 না।
এখানে আরো কিছু ব্যাপার আছে, যে প্রকৃত শ্রেণী ব্যক্তি, তারপরে এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই যে প্রকৃত শ্রেণী ব্যক্তি, প্রকৃত শ্রেণী ব্যক্তি যখন আসবে তখন ব্যাপারগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? দেখো এখানে 31 থেকে 35 হয়েছে, এখানে শ্রেণী ব্যক্তি কত হবে? যাই হোক। এখানে শ্রেণী ব্যক্তি হচ্ছে 6, এটা মাথায় রাখবো যে এখানে শ্রেণী ব্যক্তি যদিও 5 দিয়েছে কিন্তু শ্রেণী ব্যক্তি হবে মূলত 6, ঠিক আছে? তো এভাবে আমরা কাউন্ট করব, কিভাবে কাউন্ট করবো তো দেখবো যে 30 থেকে 35 এর মধ্যে কতজন আছে, 36 থেকে 40 এর মধ্যে কতজন আছে, তারপরে আবার নিব এখানে অ্যাকচুয়াল। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু শুরু করা হয়েছে কত থেকে? 30 30 থেকে থেকে 30 থেকে 35, 30 থেকে 35। এখানে শ্রেণী ব্যক্তি 6, কিন্তু নিচেরটাতে শ্রেণী ব্যক্তি কত বলতো? 36, 37, 38, 39, 40। নিচেরটাতে কিন্তু আবার শ্রেণী ব্যক্তি 5। এই জন্যই মূলত তোমাদের এখানে শ্রেণী ব্যক্তি 5 দিয়েছে, বুঝতে পেরেছো? উপরটাতে শ্রেণী ব্যক্তি জি স্যার 6, নিচেরটাতে হচ্ছে শ্রেণী ব্যক্তি 5। তোমরা ট্রাই করবে, যদি শ্রেণী ব্যক্তি 5 নাও সবগুলোতে শ্রেণী ব্যক্তি 5 নিতে হবে, যদি শ্রেণী ব্যক্তি 6 নাও সবগুলোতে শ্রেণী ব্যক্তি 6 নিতে হবে, ঠিক আছে? তো আমরা আগে ইনফরমেশন গুলো দেখি, এখানে কি 30 আছে? এখানে কি 30 কোনো সংখ্যা আছে? 30 কোনো সংখ্যা খুব সম্ভবত নেই, কারণ দেখো সর্বনিম্ন সংখ্যাই হচ্ছে 33। তার মানে এই যে ভুল মূলত তোমাদের এখানে হয়েছে, এখানে না, শ্রেণী ব্যক্তি 5ই হবে, এটা ঠিক আছে। তোমাদের এই যে এই জায়গায় ভুল করেছে, এটা হবে 31 থেকে 35, বুঝতে পেরেছো? ভুলটা ধরতে পেরেছো সবাই? এটা হবে 31 থেকে 35, জি স্যার আর শ্রেণী ব্যক্তি হবে 5। 31 থেকে 35, তারপর 36 থেকে 40। আবার এখানে তাহলে কত হবে নিচেরটাতে বলো তো? নিচের শ্রেণী ব্যক্তি কত হবে? 41 থেকে 45। তারপরে আবার 46 ছেচল্লিশ থেকে থেকে 50 50 46 থেকে 50, 51 থেকে 51 থেকে 55, 55 56 থেকে 60, 60 61 থেকে 65। এই গেল হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি। এখন একটা জিনিস খেয়াল করো তো, এরা একটা কাজ করছে, দেখো ছকটা এরা এত সুন্দরভাবে তৈরি করছে যে দেখো কয়টা শ্রেণী আছে দেখো তো এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাই না? টোটাল এরকম 7টা লাইন আছে না, এরকম 7টা শ্রেণী আছে না এরকম? এখন ওরা জি কিভাবে স্যার বুঝতে পারলো যে হ্যাঁ আমি যে ছকটা তৈরি করব আমার 7টা শ্রেণী দরকার হবে? এটা কিভাবে ওরা বুঝতে পারলো? শ্রেণী সংখ্যা ব্যবহার করে। শ্রেণী সংখ্যা, এই যে এখানেই আসে আমাদের শ্রেণী সংখ্যার প্রয়োজনীয়তাটা, যে হ্যাঁ আমরা শ্রেণী সংখ্যা যে ব্যাপারটা, এই শ্রেণী সংখ্যা ব্যাপারটা কেন শিখবো? হ্যাঁ, তো শ্রেণী সংখ্যা নির্ণয় করবো কিভাবে? পরিসর, আমাদের পরিসরকে কি দিয়ে ভাগ করতে হবে? শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করতে হবে। শ্রেণী ব্যক্তি কি জিনিস? এই যে আমরা কত থেকে শুরু করতেছি এবং কততে শেষ করতেছি, যেমন 31 থেকে 35 পর্যন্ত শ্রেণী ব্যক্তি হচ্ছে 5, তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমার শ্রেণী ব্যক্তি হচ্ছে 5, তার মানে আমার শ্রেণী ব্যক্তি ইউজ করতে হবে 5। এখন হচ্ছে পরিসর, তাহলে পরিসর জিনিসটা কি? পরিসর জিনিসটা হচ্ছে আমার যে ইনফরমেশন গুলো দেয়া আছে এই ইনফরমেশন গুলোর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত? 65। তাহলে 65, তার থেকে সর্বনিম্ন সংখ্যা 33 বিয়োগ করব, বিয়োগ ফলকে, এই যে বিয়োগ ফল যেটা পাবো তার সাথে 1 যোগ করব, এটাই হচ্ছে আমার পরিসর। তো আমাদের পরিসর এখানে হচ্ছে 33, পরিসর পেলাম আমি 33। তো যখন আমি পরিসরকে পরিসরকে শ্রেণীব্যক্তি দিয়ে ভাগ করব, যখন আমি পরিসরকে শ্রেণীব্যক্তি দিয়ে ভাগ করব, অর্থাৎ কি করব? পরিসর হচ্ছে আমার 33,
শ্রেণী ব্যক্তি হচ্ছে 5। তো যখন আমি এটাকে ভাগ করব তখন আমি কি পাবো? শ্রেণী সংখ্যা পাবো। যেমন 33-কে 5 দিয়ে ভাগ করলে কত আসে? 6.6। এখন 6.6-কে পূর্ণ সংখ্যায় নিতে হবে। এখন কথা হচ্ছে 6.6-কে পূর্ণ সংখ্যায় নিতে হবে, মানে এখানে 7 নিয়েছি, কিন্তু আমি কি 6.6-কে চাইলে 6 নিতে পারবো? 6.6-কে আমি 6 নিতে পারবো না। যদি আমার শ্রেণী সংখ্যা এরকম আসতো 6.1, তাহলে কি আমি এটাকে 6 বিবেচনা করতে পারতাম? গণিতের ক্ষেত্রে তো আমরা এমন করি যে মনে করো একটা সংখ্যা 6.011238, তাহলে এটাকে যদি রাউন্ড অফ করি, বা তখন আমি রাউন্ড অফ করলে কি বলি? 6 দশমিক, এটাকে লেখা যায় এটা 1124। 3-এর মধ্যে 8 আছে, এই জন্য আমরা এটাকে 4 করে দিলাম, তাই না? এরকম লিখতে পারি। তাহলে এখানেও তো 6.1 আছে, তাহলে এটাকে কি আমি 6 লিখতে পারি? 6 লেখা যাবে না। অবশ্যই 6-এর বেশি আসলেই তোমাকে তখন শ্রেণী ব্যক্তিটাকে পূর্ণ সংখ্যায় নিতে হবে এবং পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিতে হবে, সেটা হচ্ছে 7। বুঝতে পেরেছো? সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখানেও সেই কাজটাই করছে। আমাদের শ্রেণী সংখ্যা আসছে কত? 6.6। তখন আমরা শ্রেণী সংখ্যাটাকে পূর্ণ সংখ্যায়, পরবর্তী পূর্ণ সংখ্যা, পূর্ববর্তীটা নেওয়া যাবে না, পরবর্তী 6.6-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 7। এই জন্য 7 নিচে। শ্রেণী সংখ্যা 7 আসছে, তার মানে আমার 6-কে 7টা এরকম রো হবে। তখন আমি খুব সহজেই তাড়াতাড়ি আমি বুঝতে পারি যে আমাকে এরকম 7টা রো করতে হবে। 7টা রো করতে হবে, আর এক্সট্রা উপরে একটা রো করতে হবে, নিচে একটা রো করতে হবে। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। এরকম 7টা রো করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? পরিসর শিখলাম। পরিসর শিখলাম, শ্রেণী ব্যক্তি শিখলাম, শ্রেণী ব্যক্তি কিভাবে নির্ণয় করবো সেটা আমরা শিখলাম। আর হচ্ছে শ্রেণীর সংখ্যা শিখলাম। শ্রেণীর সংখ্যা হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি, তারপরে সেটাকে পূর্ণ সংখ্যায় নিতে হবে। এই গেল হচ্ছে আমাদের এই 3টা জিনিস। এই যে এখন আমরা এই ছকটা পূরণ করব, ঠিক আছে? এই ছকটা কিভাবে পূরণ করব? দেখো, এই ছকটা আমরা এই ইনফরমেশন গুলো দিয়ে আমরা পূরণ করব। তো এই জন্য পাশাপাশি নিয়ে নিলাম। এখন আমরা এই ছকটা পূরণ করবো। এখানে আমাদের হবে 41 থেকে 45। সবাই দেখতে পাচ্ছ তো না? জি স্যার। 41 থেকে 50, জি স্যার। 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65। আচ্ছা, এখানে তো প্রথমটা থেকে টালি হচ্ছে 2টো দিয়েছে। তাহলে আমরা প্রথম কিভাবে আমরা এই ছকটা পূরণ করব আমি একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা কোন কোন সংখ্যা নিব? এই যেভাবে দেখো, তোমরা কিভাবে প্রশ্ন থেকে কিভাবে তাড়াতাড়ি সলভ করতে পারো সেই জিনিসটা দেখিয়ে দেবো। যে 50, 40, 48, 50 কোন ঘরে পড়বে? এই ঘরে। 40 কোন ঘরে পড়বে? এই ঘরে। 48 কোন ঘরে পড়বে? এই ঘরে। তিনটা, এই যে কেটে দিলাম 3টা। তারপরে 45, 55, 48। 45 কোথায় পড়বে? 45। তারপরে 55 কোথায় পড়বে? এখানে। 48 কোথায় পড়বে? এই যে এখানে। এভাবে 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 করবে, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে 52, 60, 42। যে 52, 60, 42, এই যে হয় 55, 45, 62। 55, 45, 62। এভাবে করে আস্তে আস্তে এগোবে, তাহলে দেখবে যে হবে 61, 57, 58।
61, 57, 58 এখানে, তারপরে 60, 42, 43, সরি 61, 42, 43, 61 আর 42, 43 এই যে এই জায়গায় পড়বে, এটা 5টা হয়ে গেছে 42। এরকম করে করে ধরো যে এরকম করে করে ধরো আমরা এরকম বিভিন্ন টালি পেলাম। আমি অনেক সময় লাগবে 60টাই যদি আমি বসাতে যাই, তো আমি তাড়াতাড়ি করার জন্য বলতেছি। ধরো যে এরকম করে আমরা বিভিন্ন সংখ্যা পেলাম, ঠিক আছে? তো এগুলো আমরা তখন এখানে বসিয়ে দিব, যে প্রথমটাতে 2, তারপরে 8, তারপরে ধরলাম যে 6। যদি এইগুলো প্রকৃত সংখ্যা হচ্ছে না, তোমরা ঠিকভাবে করবে আরো। তো এখানে 7 আসতেছে, এখানে 3, তারপরে হচ্ছে 3, 3, তারপরে মোট হচ্ছে কত, 10, আচ্ছা 16, 16 আর 3 হচ্ছে 19, 19 আর 26, 26 আর 3 29, 32, টোটাল যোগ করলে 32। এরকম করে অ্যাকচুয়ালি তোমরা এই ছক গুলো তৈরি করবে। এই ছকটা ব্যবহার করেই আবার তোমরা আয়তলেখ অঙ্কন করতে পারবে। আয়তলেখ কিভাবে অঙ্কন করবে, এই যে দেখো, এখন আমি আয়তলেখ অঙ্কন করে দেখাবো তোমাকে। বা এই যে উপরের যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা ব্যবহার করেও তোমরা চাইলে আয়তলেখ অঙ্কন করতে পারবে। এই যে যেটা দেখতে পাচ্ছ এখন, এটা। তো আমি তোমাদের এটা কেটে দিচ্ছি। এখন আমরা আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন অঙ্কন করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমেই আমাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিতে হবে না? সবাই কি জানি, শিখেছি না এর আগে? জি স্যার। তো প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ নিলাম, ঠিক আছে? এখন এগুলোকে আমরা নামকরণ করব। যে উপরে দিয়ে দিব হচ্ছে ওয়াই, এই যেখানে ছেদ করছে সেটাকে 0, মানে 0 না, অ্যাকচুয়ালি ও। আর এটা হচ্ছে ওয়াই প্রাইম বা ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স প্রাইম বা এক্স ড্যাশ, এক্স ড্যাশ ও এক্স, এরকম করে এগুলো নাম দিব। এটা হচ্ছে এক্স অক্ষ, আর লম্বা লম্বিটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তারপরে কি বলছে আমরা এখন দেখব। আমাদের 30 থেকে 35 আছে, মানে 31 থেকে 35 আছে, তারপরে 36 থেকে 41 আছে, তারপর আমরা শ্রেণী ব্যক্তি গুলো দিয়ে দিব। ধরো যে আমরা শ্রেণী ব্যক্তি 31 থেকে 35 নিলাম এটা, তারপরে হচ্ছে এটা নিলাম হচ্ছে 36 থেকে 40, তারপরে ধরো যে 41 থেকে 45, তারপরে হচ্ছে ধরো যে 46 থেকে 50, তারপরে ধরো যে 51 থেকে 55, তারপরে ধরলাম 56 থেকে 60, আর তারপরে ধরলাম হচ্ছে 61 থেকে 65, একেবারে লাস্ট। ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে 31 থেকে 35 কতজন আছে আমাদের? 2 জন। তো আমরা ধরো যে এখানে এই ওয়াই অক্ষ বরাবর সংখ্যাগুলো দিয়ে দিব। ধরো যে এটা ধরলাম 1, এটা 2, এটা 3, 4, এভাবে দিয়ে দিই। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে করব, ঠিক আছে? তো 30 থেকে 35 পর্যন্ত আমাদের কতজন আছে? 2 জন। তো আমরা এখান থেকে এই যে এরকম করে 2 জন নিয়ে নিই, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে আমরা এখানে এভাবে এটাকে মার্ক করে দিই। 36 থেকে 40 জন আমাদের কতজন আছে? এখানে 8 জন, তাই না? তাহলে আমরা 8 পর্যন্ত নিয়ে নিব। 36 থেকে 40, এই যে আমরা 8 পর্যন্ত নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা এভাবে মার্ক করে দিই। অনেকে কি করে, পুরোটা পূরণ করে দেয়। তো আমি বলবো কি, পুরোটা পূরণ করে না দিয়ে এভাবে দাগ কেটে দিবে স্কেল দিয়ে, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে ঠিক একই ভাবে 41 থেকে 45 জনের জন্য আছে 6 জন, তখন আমি নিয়ে নিলাম 41 থেকে 45-এর জন্য 6 জন, এই যে 6। এভাবে করে এক একটা করে তোমরা করতে পারো।
তারপরে ঠিক একইভাবে আবার 6 জনের পর আছে 7 জন, 3 জন, 3 জন। তাহলে আমরা আগে করে ফেলি। হচ্ছে 7 জন, তারপরে হচ্ছে 3 জন, 3 জন, তারপরে হচ্ছে এই যে 3 জন, 3 জন। ঠিক আছে, আর লাস্টে কতজন? একেবারে লাস্ট হচ্ছে আবার 3 জন। আবার 3 জন নিয়ে নিই। এই 3 জন নিয়ে নিয়ে নিলাম, এটাই তো হয়ে গেল আমাদের আয়তলেখ। আর আমরা হচ্ছে এই যে দাগ কেটে দিব। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের আয়তলেখ। অনেক ইজি, জাস্ট তোমাদের সারণীটা তৈরি করতে হবে। সারণীটা তৈরি করে এই যেভাবে একটা আয়তলেখ তৈরি করে দিতে হবে। আর এখন কথা হচ্ছে, কিছু কিছু আয়তলেখে দেখবে যে মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, কিন্তু আমি এখানে মাঝখানে ফাঁকা জায়গা রেখেছি। প্রশ্ন আসছে না কেন যে এই ফাঁকা জায়গাটা? হ্যাঁ, আরেকটা ভালো কথা, যে এই যে 0 থেকে 31 পর্যন্ত, এখানে 0 থেকে 31 পর্যন্ত যে আরো সংখ্যা আছে, এটা বোঝাতে আমরা এভাবে ভাঙা চিহ্ন দিতে পারি। এভাবে ভাঙা চিহ্ন এভাবেও দেওয়া যায়। আবার আরেকটা পদ্ধতি আছে, যে এই যে এভাবে এভাবে দুইটা, এই যে এভাবে একটা টান দিয়ে এভাবে এভাবে করে এভাবে, এটা আরেকটা চিহ্ন আছে। আবার তুমি চাইলে যে এভাবে জিগজ্যাগ জিগজ্যাগ করে দিতে পারো। ঠিক আছে, এটাকে বলে ভাঙা চিহ্ন। মানে 0 থেকে 30 পর্যন্ত যে আছে সেটা বোঝাতে আর কি এই ভাঙা চিহ্নটা দেয়া হয়। কিন্তু তুমি যদি 0 থেকে শুরু করো তখন আর ভাঙা চিহ্ন দিতে হয় না। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে, এই গেল জি হচ্ছে স্যার। আমাদের আয়তলেখ। এখন যেটা বলতেছিলাম, যে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আমরা রাখছি, এই জায়গায় যে ফাঁকা জায়গাগুলো, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা কেন রাখছি এগুলা? কখন আমি ফাঁকা রাখবো, কখন আমি ফাঁকা রাখবো না? দেখো আমাদের শ্রেণী ব্যক্তি গুলো কেমন। আমাদের শ্রেণী ব্যক্তি হচ্ছে 31 থেকে 35, তারপরে আবার 36 থেকে 40। মাঝখানে কিন্তু একটা গ্যাপ থেকে যায়। ধরো কারো যদি মনে করো 35.5 টাকা হয়, মানে 35.5 টাকা যদি কারো মজুরি হয়, তখন সেটা আমি কোন ঘরে বসাবো বলো তো? কোনটার আন্ডারে হবে? আমি এখানে বসাবো নাকি এখানে বসাবো? আচ্ছা, আমি এখানে বলি যে কারো মজুরি আমি তোমাকে বললাম 35.5 টাকা কারো মজুরি, তখন তুমি কোন ঘরে বসাবা? এই ঘরে বসাবা 35.5-এর জন্য, নাকি এই ঘরে বসাবা? একটা কনফিউশন তৈরি হয়ে যায় না? তো এখানে যেহেতু দশমিক সংখ্যা নাই, আর আমরা মাঝখানে অলমোস্ট এই যে 35 থেকে আমরা করেছি, এখানে কোনো একটা গ্যাপ রেখেছি, যার কারণে যেমন 35.5, 35.6, 35.7, এই সংখ্যাগুলো কোথায় বসাবো আমরা বুঝতে পারি না। যখন এইরকম হবে তখন আমরা কি করব? এই যে এখানে মাঝখানে এই ফাঁকগুলো রাখবো। ঠিক আছে, মাঝখানে এই ফাঁকা চিহ্নগুলো রাখবো। তাহলে এখন কথা হচ্ছে কখন রাখবো না? যদি আমার শ্রেণী ব্যক্তিগুলো এমন হয় যে মনে করো শুরু হলো কত 31 থেকে 35, আবার নিচে 35 থেকে 40, আবার নিচে শুরু হলো 40 থেকে 45, আবার সেই 45 থেকেই শুরু হলো 45 থেকে 50। দেখো এখানে কিন্তু 35-এ শেষ হয়েছে, আবার 35 থেকে শুরু হয়েছে, আবার 40-এ শেষ হয়েছে, 40 থেকে শুরু হয়েছে, 45-এ শেষ হয়েছে, 45-এ শুরু হয়েছে। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা তেমন না। আমাদের এখানে যেটা দেয়া আছে 35-এ শেষ হইলেও 35-এ শুরু হয়নি, শুরু হয়েছে 36-এ। 45-এ শেষ হলেও শুরু হয়েছে 46-এ। এই জন্য আমরা এখানে এই গ্যাপটা রাখতেছি। বুঝতে পেরেছো? এই যে গ্যাপ গুলো। কিন্তু যদি আমাদের গ্যাপ না থাকতো, যদি এরকম আমরা এভাবে নিতাম 35 থেকে শেষে 35-এ শেষ করে 35 থেকেই শুরু করতাম, আমাদের শ্রেণী ব্যক্তিগুলো যদি ওভাবে হতো, তাহলে আমরা এভাবে নিতাম মূলত। বুঝতে পেরেছো? তাহলে আমরা জিনিসগুলোকে এভাবে নিতাম। তুমি ধরো এখানে একটা স্তম্ভ, দেন পাশাপাশি আরেকটা স্তম্ভ, এরকম একটা লিখিত আছে। তখন আমরা এই যে মনে করো এখানে একটা স্তম্ভ নিলাম, তখন আবার ধরো যে এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম,
আছে, তখন আমরা মনে করো যে এভাবে কোনো মাঝখানে ফাঁক রাখবো। বুঝতে পেরেছি না সবাই? জি সবাই কি স্যার। ক্লিয়ার? তখন হচ্ছে এরকম একেবারেই লাগিয়ে রাখবো সবগুলো, কোনো ধরনের আলাদা আলাদা ভাবে করবো না, তাদের এরকম একসাথে লাগালাগি অবস্থায় থাকবে। আর যখন এরকম শ্রেণীব্যক্তি গুলো আমাদের আলাদা আলাদা ভাবে নিব, যেটা দিয়ে শেষ হয়েছে কিন্তু সেটা দিয়ে শুরু হয়নি, তখন আমরা মাঝখানে এরকম একটু একটু করে ফাঁকা স্থান রাখবো। ঠিক আছে? দেখো তোমাদের বইয়েই দেখিয়ে দেয় ব্যাপারটা। এই যে তোমাদের বইয়ে দেখো, অনুশীলনীতে একটা প্রশ্ন আছে, এই জিনিসটা দেখো। এইটার ক্ষেত্রে আহ, এই যে দেখো এখানে কিন্তু সবগুলো একসাথে লাগানো একটার সাথে আরেকটা। এখানে আরেকটা জিনিস চেঞ্জ করতে হয় আয়তলেখে, এই জায়গাতে আয়তলেখে আরেকটা কি জিনিস চেঞ্জ করতে হয় দেখো, এই জিনিসটা দেখো। এখানে আমরা তখন শুরু করব যদি ধরো যে এখানে ধরো 30 দিয়ে শুরু করলাম, তখন এরকম শ্রেণী ব্যক্তিটা দিয়ে দিতে হয়। যেমন এখানে আমরা এক্স অক্ষ বরাবর কি দিয়েছি, 31 থেকে 35 লিখে দিয়েছি, তারপরে 36 থেকে 40 লিখেছি, 41 থেকে 45 লিখেছি, 46 থেকে 50 লিখেছি। কিন্তু তখন আবার যখন একসাথে লাগিয়ে লাগিয়ে লিখবো, তখন আবার এরকম ব্যক্তি দিতে হবে না, জাস্ট একটা করে ভ্যালু দিতে হবে। 30 এখানে, 35 এখানে, তারপরে হচ্ছে 40 এখানে, তারপরে হচ্ছে 45 এখানে, 50 এখানে, এরকম। বুঝতে পেরেছো এই জিনিসটা? তখন আর এভাবে শ্রেণী ব্যক্তি দিয়ে দিতে হয় না, কারণ তখন তো আলাদা আলাদা সবগুলো না, তখন তো একটার সাথে আরেকটা একসাথে লাগানো, যার কারণে একটা একটা করে ভ্যালু দিতে হয়। এই যে যেমন তোমাদের এখানে একটা একটা করে ভ্যালু শ্রেণী, কোনো শ্রেণী ব্যক্তি দেওয়া হয়নি। কিন্তু যখন এরকম পার্থক্য থাকবে শ্রেণী ব্যক্তিটাতে, তখন আমরা কি করব, এভাবে আলাদা আলাদা ভাবে শ্রেণী ব্যক্তি দিয়ে দিতে হবে। শ্রেণী ব্যক্তিতে যদি 35 দিয়ে শুরু শেষ হয়েছে, 35 দিয়ে শুরু হয়নি, তখন আমরা এভাবে আলাদা আলাদা ভাবে শ্রেণী ব্যক্তি দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি কি সবাই যা যা বললাম এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এই যে এত কিছু শিখলাম, এটা হচ্ছে কি আমরা কি শিখলাম, আয়তলেখ শিখলাম, তাই না? আয়তলেখ শেখা আমাদের হয়ে গেছে। এখন যে কোনো জায়গায় আয়তলেখ যদি আসে তোমরা করতে পারো, যে কোনো প্রবলেম সলভ করতে পারো। আরেকটা চিনি, আরেকটা কি যেন দেখাতে পেলাম, রেখালেখ না কি বলে ওটাকে, হ্যাঁ, রেখাচিত্র। এবার আমি রেখাচিত্র দেখাবো তোমাদের, এই সেম জিনিস দিয়েই, সেম গ্রাফ দিয়েই আমি তোমাদেরকে রেখাচিত্র দেখাবো। ঠিক আছে? এই যে এইটার জন্যই আমরা যে সফটওয়্যার তৈরি করেছি, এটা তৈরি করেছিলাম, তাই না? ক্লিন করে নিই। তো এটা দিয়েই আমি তোমাদেরকে রেখাচিত্র দেখাবো। এই একটা সারণী দিয়েই আমরা রেখাচিত্র করতে পারি, আবার আয়তলেখও তৈরি করতে পারি। সেই জিনিসটাই এখন তোমাদেরকে দেখাবো। তো শুরু করা যাক। তো আমি এগুলো সবগুলো মুছে ফেলি। এখন আমরা রেখাচিত্র করার জন্য আমাদের সেম জিনিসটাই করতে হবে। কোন সেম জিনিসটা? আমাদের একটা এক্স অক্ষ নিতে হবে, একটা ওয়াই অক্ষ নিতে হবে। ধরো যে এই পয়েন্ট থেকে আমরা একটা এক্স অক্ষ নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ নিয়ে নিলাম। নামকরণ পরে করে দিব। সেম কাজগুলোই করবো আমরা এবার আগের মতোই। এটা হচ্ছে আমাদের ওয়াই, হচ্ছে ও, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ।
এটা হচ্ছে এক্স ড্যাশ ও, আর এটা হবে আমাদের এক্স। ঠিক একইভাবে sin আগের মতোই আমরা শ্রেণী ব্যক্তি গুলো দিয়ে নিব। শ্রেণী ব্যক্তি হচ্ছে আমাদের 31 থেকে 35, তারপরে এখানে একটা গ্যাপ দিয়ে আমরা নিব হচ্ছে 36 থেকে 40, দেন 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, দেন 56 থেকে 60। একটা জায়গা হচ্ছে না, তো ওটা লিখলাম না। তোমরা যখন ম্যাথ করবে অবশ্যই সবগুলোই নিতে হবে, তোমাদের শিখিয়ে দিচ্ছি, এই জন্য দেখাচ্ছি না। তো তো 31, এর আগে আমরা কি করছিলাম, এরকম করে লাইন নিতাম না, এরকম করে একটা একটা করে ঘর নিতাম না, এরকম করে একটা একটা করে বার আমরা নিয়ে নিতাম। কিন্তু এবার আমরা আর বার নিব না, এবার আমরা অন্য কিছু করবো। আগে আমরা এই দ্বিতীয় লাইন গুলো দিয়ে দিই। তো আমাদের সংখ্যা দিয়ে দিই, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, এরকম করে দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, আমাদের সংখ্যা দেখবো যে 30 থেকে 35 এর মধ্যে কত আছে, 2 জন আছে। এর আগে আমরা বার রাখতাম, এবার আমরা বার রাখবো না, এবার আমরা ঠিক 2 এর জায়গায় একটা পয়েন্ট দিয়ে দিব। ঠিক আছে, ঠিক 2 এর জায়গায় একটা পয়েন্ট দিয়ে দিব। তারপরে তারপরে কি আছে, 8, 8 এর জায়গায় একটা পয়েন্ট দিয়ে দিব। এই যে ঠিক 36, এটার মাঝ বরাবর, এই মাঝ বরাবর ঠিক 8 বরাবর 8 এর মধ্যে একটা পয়েন্ট দিয়ে দিব। এখানে একটা পয়েন্ট দিয়ে দিব 36 থেকে 40 এটার মধ্যে। তারপর 41 থেকে 45, 41 থেকে 45 কত আছে, আমাদের 6 আছে। 6, 7, 3, 3, 3। ঠিক আছে, তারপর হচ্ছে 6, 6 কোথায় আছে, এই যে এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম। তারপরে 7 কোথায় আছে, এই যে এখানে। তারপরে সবগুলো আছে 3, 3 করে, এই যে 3 করে। ঠিক আছে, এই পয়েন্ট গুলো দিলাম। এই যে এতগুলো পয়েন্ট হলো আমার, এখন আমি কি করব, এই পয়েন্ট গুলো জাস্ট যোগ করে দেবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, আর এই পয়েন্ট। এই যে এইটাই হয়ে গেল আমার কি, রেখাচিত্র। এই জিনিসটাকে বলা হচ্ছে রেখাচিত্র। বুঝতে পেরেছো সবাই? সেম জিনিস, সবকিছু সেম। এর আগে আমরা বার নিচ্ছিলাম, যখন আমরা বার নিচ্ছি তখন আমরা সেটাকে বার ডায়াগ্রাম বলবো অথবা আয়তলেখ বলবো। আর যখন আমি এই একটা করে পয়েন্ট নিয়ে পয়েন্ট গুলো যোগ করে দেবো, তখন আমি সেটাকে বলতেছি রেখাচিত্র। ডিফারেন্সটা বুঝতে পারছো সবাই? ক্লাসে আছো কি সবাই? জেমি, সুবা, তোমরা কি বুঝতে পারছো? আইডিয়া? জি স্যার। জি স্যার। ওকে, তো এটা গেল হচ্ছে রেখাচিত্র। তাহলে আমরা এখন কি শিখলাম, আয়তলেখ শেখা শেষ আমাদের, রেখাচিত্র আমাদের শেখা। এখন হচ্ছে প্রকৃত শ্রেণী সীমা, ব্যাপারটা অনেক সময় তোমাদের লাগতে পারে ম্যাথ করার সময়। এই জিনিসটা আমরা একটু দেখবো যে প্রকৃত শ্রেণী সীমা জিনিসটা কি। ওকে, এই যে আমরা শ্রেণী সংখ্যা যে নিলাম, ওই যে একটা প্রবলেম হয়েছে, আমরা আমরা বলছি না যে এবার তোমাদের শ্রেণী ব্যক্তি, ধরো আমরা শ্রেণী ব্যক্তি এবার কত নিছি, এর আগে আমরা শ্রেণী ব্যক্তি নিলাম 31 থেকে 35 নিয়েছি। এই যে এখানে আবার ঠিক দিয়েছে, যেমন 31 থেকে শুরু করছে, 31 থেকে 35, তারপরে 36 থেকে 40। কিন্তু যদি কখনো আমার একটা ভ্যালু থাকে 35.5, সেটা আমি কোথায় বসাবো? আমি এই ঘরেও বসাতে পারবো না, এই ঘরেও বসাতে পারবো না। তাহলে কি এই ভ্যালুটাকে আমি ফেলে দিব? আমি তো কোনো ভ্যালুকে ফেলে দিতে পারবো না, তাই না?
এখানে একটা প্রবলেম তৈরি হয়, ঠিক আছে? বা ধরো যে আমার কাছে 35.6 একটা ভ্যালু আছে, তো এই ভ্যালুটাকে আমি তখন বসাবো কোথায়? আমার তো বসানোর জায়গাই নেই। আমি 36-এও বসাতে পারছি না, আমি 35-এর এদিকেও বসাতে পারছি না, কারণ এই এই ঘরটা তো শুরুই হয়েছে 36 থেকে। তাহলে এটা তো 36-এর থেকে কম সংখ্যা, 35.6। তাহলে তো আমি এই ঘরে এটাকে বসাতে পারবো না। আবার দেখো, প্রথমটা শেষই হয়েছে 35-এ, বাট এই সংখ্যাটা তো 35-এর থেকে বড় সংখ্যা, তার মানে আমি এটা এখানে বসাতে পারবো না। তাহলে আমি এই দুইটা ঘরেই বসাতে পারবো না, তাহলে এটা তো, এই সংখ্যাটাকে তো আমি ফেলে দিতে পারি না, আমার এই তথ্যটাকে, তাই না? এই ধরনের প্রবলেম এড়ানোর জন্য আমাদের প্রকৃত শ্রেণী ব্যাপ্তি এই জিনিসটা দরকার, বুঝতে পারছো? প্রকৃত শ্রেণী ব্যাপ্তি জিনিসটা দরকার। আবার দেখো, যদি আমার এমন হয়, ধরো এভাবে আমি যদি শ্রেণী ব্যাপ্তিগুলো এভাবে করি, 31 থেকে 35, 35 থেকে 40, তারপরে 40 থেকে কিছু 45, তারপরে 45 থেকে 50। এখন কথা হচ্ছে, এখন যদি আমি কোনো একটা সংখ্যা নেই যে 35 থেকে 35.5, তাহলে এখন আমার কোন শ্রেণীতে বসবে এই সংখ্যাটা বলো তো? দ্বিতীয় শ্রেণীতে বসবে, কারণ 35-এর থেকে বড় এটা, তাই না? সবাইকে বুঝতে পারতেছি? জি স্যার। তাহলে আমি দ্বিতীয় শ্রেণীতে এখন এটাকে বসাইতে পারছি, তার মানে আমার আগে যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা কি হয়ে গেল? সলভ হয়ে গেল, তাই না? সেই প্রবলেমটা আর থাকতেছে না। জি যে আগে স্যার। আমি এই যে এভাবে শ্রেণীব্যক্তি নেয়ার কারণে যে প্রবলেমটা হচ্ছিল, এভাবে শ্রেণীব্যক্তি নেওয়ার কারণে যে প্রবলেমটা হচ্ছিল, সেই প্রবলেমটা আমি যখন শ্রেণীব্যক্তিটা এভাবে নিলাম, এই জিনিসটাকেই বলা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন, বুঝছো? অবিচ্ছিন্ন তথ্য। ওই যে বললাম না তোমাদেরকে যে অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন ব্যাপারটা, এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, বিচ্ছিন্ন না। যেমন 35 থেকে শেষ হয়ে গেছে, আবার 35 থেকেই শুরু হয়েছে, এটা হচ্ছে মানে অবিচ্ছিন্ন। আর এখানে দেখো, কিন্তু এটাকে এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন। যেমন 35 থেকে শেষ হয়েছে, কিন্তু 35 থেকে শুরু হয়নি, 36 থেকে শুরু হয়েছে। এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, আর এটাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। বুঝতে পেরেছো? তো আমরা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ব্যাপারটাও দেখলাম। এখন কথা হচ্ছে, আমাদের আগে যে প্রবলেমটা হচ্ছিল যখন এই যে 35.5 আমরা নিচ্ছিলাম, সেই প্রবলেমটা তো সলভ হলো, কিন্তু এখানে নতুন একটা প্রবলেম অ্যারাইজ করছে, তোমরা কি খেয়াল করছো? যদিও আমাদের একটা প্রবলেম সলভ করেছি আমরা, কিন্তু আরো একটা নতুন প্রবলেমের সম্মুখীন হবো এখন আমরা। কেউ কি বলতে পারবে সেই প্রবলেমটা কি? কেউ কি বলতে পারবে সেই প্রবলেমটা কি? আচ্ছা ধরো, আমি তোমাকে বললাম একটা সংখ্যা দেয়া আছে 35, তুমি কোথায় বসাবে? উপরে বসাবে নাকি নিচেরটাতে বসাবে? ধরো কোনো একটা সংখ্যা আমি তোমাকে বললাম 45, তুমি সেটা কোথায় বসাবে? উপরেরটাতে বসাবে নাকি নিচেরটাতে বসাবে? এখন দেখো, 35 সংখ্যাটা প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন নিচেরটাতে বসাবো নাকি? দুটোতেই, কিন্তু 35 সংখ্যাটা আমরা দুটোতেই বসাতে পারি, নিচেরটাতে না। আমি তো উপরটাতেও তো বসাতে পারি, তাই না? উপরেও তো আমার 31 থেকে 35 আছে, তাই না? তো আমি তো উপরেরটাতেও বসাতে পারি। ধরো আমি দুটোতেই বসালাম, তাহলে কি হবে? একটা তথ্য আমার দুইবার কাউন্ট করা হয়ে যাচ্ছে, কিন্তু আমার একটা তথ্য দুইবার কাউন্ট করা যাবে না। এই যে এই ধরনের সমস্যাগুলো এড়াতে আমরা কি করি? প্রকৃত শ্রেণীসীমা ব্যবহার করি। প্রকৃত শ্রেণীসীমা কি? প্রকৃত শ্রেণীসীমা হচ্ছে, যেমন এই যে 31-এর থেকে 0.5 কম নিব। 31-এর থেকে 0.5 কম মানে 30.5। তখন আমি প্রকৃত শ্রেণীসীমাটা হবে 30.5 থেকে 35.5। আবার যখন দেখবো যে 35.5 থেকে 40.5, 40.5। আবার নিব তখন 40.5 থেকে 45.5। এরকম করে দশমিক সংখ্যা যখন আমরা নিব, তখন আসলে এই এই ধরনের সমস্যাগুলো আমরা অ্যাভয়েড করতে পারি।
এই জন্যই আমাদের প্রয়োজনীয়তা আসে কিসের? প্রকৃত শ্রেণী ব্যক্তির প্রয়োজনীয়তা আসে। এবার কি বুঝতে পেরেছি প্রকৃত শ্রেণী ব্যক্তি জিনিসটা কি? জি স্যার। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তো এখানে আরো একটা প্রবলেম অ্যারাইজ করে। এখানে তো আরো সমস্যা, সবগুলোতেই সমস্যা, তাহলে সঠিক কোনটা হবে? তা আচ্ছা, তোমাদের এরকম করে প্রকৃত শ্রেণী ব্যক্তি যখন আমি নিব, তখন যদি একটা সংখ্যা এরকম থাকে 35.5, তখন আমি কোথায় লিখবো? সেটাকে প্রথম শ্রেণীতে রাখবো নাকি দ্বিতীয় শ্রেণীতে রাখবো? এটা তো আরেকটা প্রবলেম হয়ে গেল, তাই না? তো তখন কি করতে হবে আমাদের? তখন আমাদের করতে হবে এটা, যে আমি দেখবো আমার উপাত্তগুলো পূর্ণ সংখ্যায় দেওয়া আছে নাকি দশমিক সংখ্যায় দেওয়া আছে। তো আমরা দেখো, এই যে আমাদের কাছে যে উপাত্তগুলো দেওয়া ছিল, এই যে দেখো এখানে, এগুলো আমাদের পূর্ণ সংখ্যায় দেওয়া আছে। তো যেহেতু পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, কোনো দশমিক সংখ্যা নাই, তার মানে আমি প্রকৃত শ্রেণীসীমা ব্যবহার করতে পারবো। বুঝতে পেরেছো? তার মানে আমি এই প্রকৃত শ্রেণী সংখ্যা ব্যবহার করতে পারবো, কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু যদি আমার সংখ্যাগুলো দশমিকে দেওয়া থাকে, যে 31.5, 32.5, 40.5, তখন আমি কি করব? তখন আমি ইয়ে করবো, এই যে এর আগে আমরা দেখালাম না যে 31 থেকে 35, আবার 35 থেকে 40, তারপরে আবার 40 থেকে 45, তখন আমি এভাবে নিব। ঠিক আছে? তখন আমি এভাবে নিব যখন আমার উপাত্তগুলো দশমিকে দেয়া থাকবে। আর যখন উপাত্তগুলো পূর্ণ সংখ্যায় দেওয়া থাকবে, তখন আমি প্রকৃত শ্রেণী ব্যক্তি এভাবে নিতে পারি। সবাইকে বুঝতে পেরেছি ব্যাপারটা? সবাই কি ক্লিয়ার? জি স্যার। আর যখন আমরা এভাবে জি স্যার। প্রকৃত শ্রেণী ব্যক্তি নিব, তখন আমার দেখো 35.5 থেকে 5-এ শেষ হচ্ছে, আবার 35.5-এ আমার শুরু হচ্ছে। তখন আমার আয়তলেখ অঙ্কন করার সময় কি হবে? আমার এই যে আয়তলেখটা আমার পাশাপাশি হবে, কিন্তু এই যে এরকম করে একটা লিখবো, তারপর এরকম করে পাশাপাশি হবে সবগুলো, কোনো মাঝখানে ফাঁকা হবে না। ঠিক আছে? এরকম করে পাশাপাশি, কারণ এগুলো অবিচ্ছিন্ন। যখন বিচ্ছিন্ন হবে, তখন আমরা এভাবে আয়তলেখগুলো এভাবে আলাদা আলাদা করে ফাঁকা ফাঁকা করে নিই। ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? এটা গেল হচ্ছে তোমরা কিভাবে আয়তলেখ আর হচ্ছে রেখাচিত্র অঙ্কন করবে এবং কিভাবে সারণী তৈরি করবে, কখন প্রকৃত শ্রেণীব্যক্তি নিবে, কখন প্রকৃত শ্রেণীব্যক্তি নিবে না, কখন বিচ্ছিন্ন নিবে, কখন অবিচ্ছিন্ন নিবে। ঠিক আছে? কনফিউশন হবে প্রথমে, অনেক অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু যদি তোমরা আরেকটা বার ভিডিওটা দেখে নাও, আমাদের রেকর্ডিং থাকবে ইউটিউবে, যে তোমরা ভিডিওটা আরেকবার দেখে নিবে, ঠিক আছে? তাহলে আমার মনে হয়, আশা করি তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ফাইনালি আমরা কি করব? আমরা টালি সংখ্যা বাদ দিয়েও আমরা এভাবে গণসংখ্যা, যদি আমাদের টালি সংখ্যা দরকার না পড়ে, আমরা এভাবে তৈরি করব। আমরা শ্রেণীব্যক্তি নিব, আমরা প্রকৃত শ্রেণীব্যক্তি নিব, দেন আমাদের গণসংখ্যাগুলো আমরা এখানে লিখে দিব, যেটার আন্ডারে যেটা পড়ে। ঠিক আছে? তারপরে আমরা আমাদের আয়তলেখ আর হচ্ছে রেখাচিত্র অঙ্কন করতে পারবো। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, সবার কি বোরিং লাগতেছে নাকি? নো স্যার। দেখো এখানে কিন্তু এই যে শ্রেণী ব্যক্তি কিভাবে নিচ্ছে, 500 থেকে 600, আবার 600 থেকে শুরু করে 700। এক্ষেত্রে কিন্তু আমাদের আয়তলেখ কেমন হবে? এক্ষেত্রে আমাদের আয়তলেখ হবে এই যে এরকম, একসাথে পাশাপাশি লাগানো। ঠিক আছে? এখানে যেমন বলছে শ্রেণী ব্যক্তি কত, বলো তো এখানে শ্রেণী ব্যক্তি কত? কে বলতে পারবে? শ্রেণী ব্যক্তি কত? কে বলতে পারবেন? শ্রেণী ব্যক্তি সহজে বের করার একটা পদ্ধতি হচ্ছে, কি করবে তোমরা? একটা শ্রেণীর সর্বোচ্চ মান নিবে। যেমন ধরো এই শ্রেণীটা, প্রথম শ্রেণীটা, সর্বোচ্চ মান কত এই শ্রেণীর? 600। আর সর্বনিম্ন মান কত? 500। তাহলে 600 থেকে 500 বিয়োগ করবে, কত হলো? 100। দেন এই 100-র সাথে আবার 1 যোগ করে দিবে, তার মানে শ্রেণী ব্যক্তি হচ্ছে 101। বুঝতে পেরেছো?
যেমন এর আগেরটা দেখাই, 31 থেকে এই যে 35 থেকে 31 থেকে 35 একটা শ্রেণী ব্যক্তি এটা। তাহলে এখানে শ্রেণী ব্যক্তি কত হবে এটা? 35 মাইনাস 31, আর এই বিয়োগ ফলের সাথে 1 যোগ করবে, তাহলে কত আসে? 35 থেকে 31 গেলে 4, আর 4 আর 1 5, শ্রেণী ব্যক্তি 5। বুঝতে পেরেছি সবাই? তাহলে এখানে শ্রেণী ব্যক্তি কত? এখানে শ্রেণী ব্যক্তি হচ্ছে 101। মনে থাকবে সবার? শ্রেণী ব্যক্তি কিভাবে নির্ণয় করব মনে থাকবে? যে কোনো জি একটা স্যার। যে কোনো একটা শ্রেণী নিব, যে কোনো একটা শ্রেণী নিলেই হবে। মনে করো যে তুমি এই যে মাঝখানে এই শ্রেণীটা নিবা, তো দেখো এখানে 1000 থেকে 900 বিয়োগ করলে কত থাকে? 100 হয়, আর 100 এর সাথে 1 যোগ করলে 101। সবগুলো শ্রেণী ব্যক্তি কিন্তু একই হবে, সবগুলো ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি একই নিতে হবে, শ্রেণী ব্যক্তি ডিফারেন্ট নেওয়া যাবে না। ঠিক আছে, শ্রেণী ব্যক্তি একই নিতে হবে, ডিফারেন্ট নেওয়া যাবে না এমন না, যাবে, কিন্তু তাতে ঝামেলা হবে। তো ঝামেলাতে যাওয়ার দরকার নেই, শ্রেণী ব্যক্তি আমরা সবসময় একই নিই। এখন দেখো কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি? খুবই সহজেই দেখতে পাচ্ছি 200, যে 900 থেকে 1000 এই শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি। কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম? এই যে 1300 থেকে 1400, 5 জন মাত্র, সবচেয়ে কম। এই যে 900 থেকে 1000 শ্রেণীর উচ্চ সীমা কত বলতো? 900 থেকে 1000 এই শ্রেণীর উচ্চ সীমা কত? একটু আগেই বললাম, বলো কত হবে? এই শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 1000, আর নিম্ন সীমা হচ্ছে 900। একটা শ্রেণী, এই যে এটা হচ্ছে একটা শ্রেণী, এগুলো প্রত্যেকটাই এক একটা শ্রেণী। এই শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে যেটা বড় সংখ্যা সেটা হচ্ছে উচ্চ সীমা, আর যেটা ছোট সংখ্যা সেটা হচ্ছে নিম্ন সীমা। আচ্ছা, কোন দুটি শ্রেণীর গণসংখ্যা সমান? তো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এখানে গণসংখ্যা সমান কোন দুটো শ্রেণীর। এই যে 50 এখানে, আবার এখানেও 50, তার মানে এই যে 1000 থেকে 1100, আর হচ্ছে 600 থেকে 700, এই দুইটা শ্রেণীর গণসংখ্যা সমান। ঠিক আছে, ঠিক আছে। তো তোমরা এখন এই যে একক কাজ যেটা আছে, একক কাজগুলো এগুলো ট্রাই করবে। আর আমরা ইনশাল্লাহ আজকে শেষ করা পসিবল হচ্ছে না, আমরা নেক্সট ক্লাস, আরো একটা ক্লাস দরকার হবে আমাদের, আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো। আপাতত যা যা শেখালাম আজকে সেগুলো তোমরা ট্রাই করো, ঠিক আছে।